নমস্কার বন্ধুরা। প্রথমেই ক্ষমা চেয়ে নেব দেরি হওয়ার জন্য। আমি বলেছিলাম 6:15-তে লাইভ আসবো, তো লাইভ আসতে পারিনি কিছু কারণের জন্য। তার জন্য দুঃখিত। আমরা আজকে আলোচনা করতে চলেছি বর্ডার গাভাস্কার ট্রফি সেকেন্ড টেস্ট ফার্স্ট ডে। এই কিছুক্ষণ আগে সেশন শেষ হলো। লাইভে আসতে পারতাম কিন্তু লাইভ আসলাম না একটু পার্সোনাল রিজনে। যাই হোক, আমরা ম্যাচের ব্যাপারে চলে আসি। ঠিক আছে, প্রথমে টসে চলে আসি। টসে ইন্ডিয়া জিতে, রোহিত শর্মার ক্যাপ্টেন। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ভালো করেছে বলবো, কি পরে করেছে বা বাজে করেছে সেটা পরে বলবো। আগে বলি, টসে ইন্ডিয়া জিতেছিল এবং ব্যাটিং নিয়েছিল, ব্রেভ ডিসিশন ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। আর ঠিক আছে, নিজেদের একটু চ্যালেঞ্জের মুখে ফেলা এখন দেখছি টিম ইন্ডিয়ার একটা ট্রেন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, ইটস ওকে, সেটা নিয়ে কিছু বক্তব্য নেই। কিন্তু এখানে যদি আমি টকিং পয়েন্টস আনি, তাহলে টকিং পয়েন্টস কিন্তু অনেকগুলো রয়েছে আমার কাছে, যেগুলো আমার বলার। সেগুলো প্রথমেই দেখবো, আমাদের ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কী ছিল। যেহেতু আগে ইন্ডিয়ান ব্যাটিং ছিল, প্রথমত আমি ভাবতে পারিনি যে ইন্ডিয়া 180-তে অল আউট হয়ে যাবে। যেরকম প্রাইম মিনিস্টার ইলেভেনের যদি 11 ভার্সেস টিম ইন্ডিয়ার যে প্র্যাকটিস ম্যাচটার যদি আপনারা আমার ব্লগটা শুনে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আমি কমেন্ট্রি নিয়ে কেন এত রাগ করছিলাম। কারণ একটাই ছিল যে ওখানে বিরাট কোহলি না ব্যাট করেছেন, না ঋষভ পান্ত ব্যাট করেছিলেন, জসপ্রীত বুমরা বল করেননি। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো তো সেখানে কমেন্টেটাররা বলছিল বড় প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। আমি এখানে কাউকে ছোট করছি না, প্রথম কথা বলছি। কমেন্টেটাররা বলছিল যে বড় ম্যাচের প্লেয়ার, তোরা ইনজুরির জন্য ব্যাটিং করছে না। তো এটা একটা পয়েন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এটাও বোঝা উচিত যে পিঙ্ক বলে খেলা হচ্ছে, পিঙ্ক বল ভার্সেস পিঙ্ক বলের চ্যালেঞ্জটা কিন্তু একদমই আলাদা বলবো আমি। অনেকটাই আলাদা। প্রথমে ব্যাটিং অর্ডারে আসি। ঠিক আছে, ব্যাটিং অর্ডারটা ছিল প্রথমে আমাদের যশস্বী জয়সওয়াল আর KL রাহুল, যেটা ওপেনিং জুটি ছিল। ওপেনিং জুটি তাই ছিল, দেখে ভালো লাগলো যে রোহিত শর্মা নিজেকে ব্যাটিং অর্ডারের নিচে নামিয়েছে, যদিও তাতে কোনো কাজ হয়নি। শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি। চেঞ্জেস যেটা ছিল সেটা হলো ওয়াশিংটন সুন্দরের জায়গায় এখানে খেলানো হয়েছে, আর অশ্বিনকে, হার্ষিত রানা, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এটা ছিল টিম ইন্ডিয়ার পুরো স্কোয়াড আর কি। ব্যাটিং অর্ডার অনুযায়ী এটাই ছিল স্কোয়াড, আর এই অনুযায়ী এসছে। তো প্রথমেই যদি আমি দেখি যে আজকে মিচেল স্টার্ক কিন্তু অসম্ভব দুর্দান্ত মানে একটা ফর্মে ছিল। কারণ পিঙ্ক বলে প্রথম কথা তো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়ার থেকে প্রায় 7-8টা ম্যাচ বেশি খেলেছে ইন্ডিয়ার থেকে। আর তার চেয়েও বড়ো কথা হলো গিয়ে পিঙ্ক বলটা যেটা হয় সেটা একটু বড় হয়, আর থ্রেডগুলো যেটা থাকে পিঙ্ক বলে, যে থ্রেড থাকে সেই থ্রেডগুলো একটু অন্যরকম হয়। থ্রেডগুলো কী হয়, বলটা করতে করতে থ্রেডগুলো বসে যায়, আর যে লাইকাটা অনেকক্ষণ স্টে করে, যার জন্য কী হয়, হার্ড বেশি থাকে, লাইকাটা অনেকক্ষণ স্টে করে টুইলাইটেই, তার জন্য চ্যালেঞ্জেস বেশি হয় ব্যাটারদের জন্য। যেহেতু ইন্ডিয়ান ব্যাটিংয়ের কথা বলছি আমি আগে, তো এগুলো তো ফেস করেইছে ইন্ডিয়ান ব্যাটাররা। যাই হোক, সেগুলো তো আসবো। ইন্ডিয়া ব্যাটিং অর্ডার বললাম, তো প্রথমেই যেটা আমরা দেখলাম যে যশস্বী জয়সওয়াল করে থাকেন, যেটা টিম ইন্ডিয়ার বলবো না এটা প্ল্যানিং, বাট জয়সওয়ালের উচিত ছিল যে একটু নিজেকে সংযত রাখা। আগের ম্যাচেও বলেছিলাম যে ইয়াং ব্লাড একটু বলবেই, তাও এটা অনেকগুলো হয়ে গেল, আসলে অনেকগুলো টেস্ট হয়ে গেল। আমি মানছি এখনও ইয়াং, নো ডাউট অ্যাবাউট ইট, বাট একটু নিজেকে সংযত রাখা উচিত ছিল। ফুটওয়ার্ক স্পেশালি, আমি টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটারের দেখলাম ফুটওয়ার্ক আজকে এত বাজে যে স্টান্স নিচ্ছিল, স্টান্সটাও একদম বাজে নিচ্ছিল। আমি জানি না পার্থের যে ফার্স্ট ইনিংস ছিল 150 রানে অল আউট হয়ে গেছিলো পার্থে, আর এখানেও আমরা দেখলাম যে 180 রানে অল আউট হয়ে গেলো টিম ইন্ডিয়া। দুটোর মধ্যে একটাই সিমিলারিটি ছিল, যে হাইয়েস্ট রান গেটার ছিলেন নীতিশ কুমার রেড্ডি। ঠিক আছে, ওনার জন্য 180 অবধি পৌঁছাতে পেরেছে, নাহলে এইটাতেও 140 কি 150 অবধি ইন্ডিয়া পৌঁছাতে পারতো, তার বেশি পৌঁছাতে পারতো না। এবার কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া কি লিড নিতে পারবে? আমার মনে হয় অস্ট্রেলিয়া ইজিলি লিড নিয়ে নেবে। ইন্ডিয়া লিড নিতে পারবে না ফার্স্ট সেশনে, ফার্স্ট ম্যাচে, যে ইয়েটা হয়েছে ফার্স্ট ইনিংসের লিড ইন্ডিয়া নিতে পারবে না।
টকিং নাম্বার 2 যদি আসি, অস্ট্রেলিয়ান বোলিং এ মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর প্যাট কামিংস দুর্ধর্ষ বোলিং করেছেন দুজনে। প্যাট কামিংস আর স্কট বোল্যান্ড দুজনে দুটো দুটো করে উইকেট নিয়েছেন, আর মিচেল স্টার্ক একা 6 উইকেট নিয়েছেন। এটা একটা দুর্ধর্ষ কামব্যাক। মিচেল স্টার্কের পিঙ্ক বলের প্রদর্শন খুবই ভালো। ওনার মোট 12টা না 16খানা 5 উইকেট হল্ট আছে ইন্ডিয়ার এগেনস্টে, কিন্তু এটা প্রথম। আর পিঙ্ক বলে 6টা 5 উইকেটে হল্ট রয়েছে। সো মিচেল স্টার্ক আজকে একটু একেবারেই অন্য গতিতে ছিলেন। প্রথমেই যেটা আমরা দেখলাম, ফুল লেন্থে বল করছিল অস্ট্রেলিয়ান বোলাররা, ফুল লেন্থে বল করছিল, যেটা যেটা এক্সট্রা সুইং জেনারেট করছিল, যেটা যশস্বী জয়সওয়াল অ্যাক্রস খেল থেকে আউট হয়েছেন। নট অনলি যশস্বী জয়সওয়াল, শুভমান গিলও অ্যাক্রস খেল থেকে আউট হয়েছেন। আর যেটা সবথেকে বড় পার্থক্য ছিল, যদি প্রথম টেস্টের তুলনায় দেখি, যে প্রথম টেস্টটা হয়েছিল রেড বলে, রাইট? এই টেস্টটা হলো পিঙ্ক বলে। দুটো বলের মধ্যে যে বাউন্সের পার্থক্য, সেটা কিন্তু ঠিক 13 সেন্টিমিটারের ছিল। প্রথম টেস্টের যদি ব্লকটা আপনি ডে ওয়ানের আপনি তুলে দেখেন, আমার ওখানেও কিন্তু বলেছিলাম ইন্ডিয়ান পিচের তুলনায় পার্থের পিচ 13 সেন্টিমিটারের বাউন্সের ডিফারেন্স আছে। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে ইন্ডিয়ার ব্যাটাররা প্রথম টেস্টটা থেকে কী শিক্ষা নিল, কী লেসন নিল? একটু নিরাশ আমি আজ ইন্ডিয়ান ব্যাটিং থেকে। কারণ অ্যাপার্ট ফ্রম শুভমান গিল অ্যান্ড KL রাহুল, নীতিশ কুমার রেড্ডি, আর কিছুক্ষণ হলো আর স্পিনার ঋষভ পান্ত, এরা একটুখানি মোটামুটি টিকে ছিলেন। এছাড়া কেউই তেমনভাবে পার্টনারশিপ গড়ে উঠতে পারেনি, কোনো পার্টনারশিপ তেমন করে গড়ে উঠতে পারেনি। ইন্ডিয়ার একটা বড় পার্টনারশিপ ছিল 69 রানের, যেটা এখনও অস্ট্রেলিয়া মোটামুটি টপকাতে পারেনি। কারণ জসপ্রীত বুমরা অলরেডি উসমান খাজাকে আউট করেছেন। এবং আনফর্চুনেটলি যদি আমি বলি, তাহলে আমরা টকিং পয়েন্টস থেকে যদি ইন্ডিয়ান ব্যাটিং থেকে আনি, তাহলে ইন্ডিয়ান ব্যাটিংয়ে বলা তো প্রচুর রয়েছে, কি বলবো। এখানে অনেক ভুল রয়েছে। যেমন KL রাহুল অ্যাজ ইউজুয়াল খুব স্টেডলি স্টার্ট করেছিলেন। সে আসলে বললাম অ্যাক্রস খেল থেকে আউট হয়েছেন। দুর্ধর্ষ ইনসুইঙ্গিং বল ছিল ওটাকে অ্যাক্রস খেল থেকে আউট হয়েছেন। প্রথম কথা তো স্টাম্প নিচ্ছেন মিডল স্টাম্প আর অফ স্টাম্পের মাঝামাঝিতে, যেখানে যদি বল ছাড়তেও হয়, তাহলে যদি এক্সট্রা বাউন্স যেটা রয়েছে, এক্সট্রা বাউন্সের জন্য কোন বলটা ছাড়তে হবে, কোন বলটা খেলতে হবে, সেটা বোঝা যায় না। যেটা আমরা দেখলাম বিরাট কোহলির ক্ষেত্রে। বিরাট কোহলি সিমিলার আউট হয়েছেন, যেটা পার্থের আউটটা হয়েছিলেন এই ম্যাচেও যে আউটটা হলেন, একদম সিমিলার কাইন্ড অফ আউট। তাহলে কি উনি লেসন নিলেন আমি জানি না। যে কমেন্টেটররা ছিলেন যখন প্রাইম মিনিস্টার 11 ভার্সেস ইন্ডিয়া টিমে খেলা হচ্ছিল, তখন বলছিলাম বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার। আমি তখনও বলেছিলাম উচিত ছিল যে অ্যাটলিস্ট বিরাট কোহলি কিছুটা মানে 15-20টা বল নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া পিঙ্ক বলের সাথে, বাউন্সের সাথে, যাতে খেলতে একটু সুবিধা হয়। তারা বলেছে ওরা বড় ম্যাচের প্লেয়ার, ইঞ্জুরির একটা ব্যাপার থাকে। ইঞ্জুরির ব্যাপার তো KL রাহুলের ছিল, ইঞ্জুরির ব্যাপার তো যশস্বী জয়সওয়ালেরও ছিল, ইঞ্জুরির ব্যাপার তো রোহিত শর্মা ছিল, সবার ছিল, তাই না? তো আমার মনে হয় যে এখানে বিরাট কোহলির একটু ব্যাটিং করা উচিত ছিল। বিরাট কোহলির ব্যাটিং স্ট্যান্ড নিয়ে আজকে আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড। আমি বিভিন্ন রিলও বানিয়েছি, আমার ফেসবুকের ডিসক্রিপশনে আমি নিজে দিয়ে দেবো পরে। ফেসবুকে যে রিলটা বানিয়েছিলাম সেটার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যে প্রত্যেকটা অ্যাসপেক্ট ওখানে দেখানো হয়েছে, যে কীভাবে কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, যে শটগুলো খেলছিল KL রাহুল, সেগুলো কত ভালোভাবে খেলছিল, চোখের তলায় মাথার একদম তলায় শটগুলো খেলছিল, ভালো লাগলো দেখে। শুভমান গিলেরও শট ভালো, কিন্তু স্টান্ট খারাপ। বল যেগুলো আগে করছিল অস্ট্রেলিয়ান বোলাররা, তার জন্য ড্রাইভগুলো খুব ভালো মারছিল, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু স্টান্ট নেওয়াটা খারাপ। কারণ যে বলগুলো একটু মিডল স্টাম্প আর লেগ স্টাম্পের দিকে যাচ্ছিল, এগুলো একটু যেমন বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল যখন ব্যাট করছেন, তখন যে বলটা লেগ স্টাম্প থেকে ইনসুইং করে মিডল স্টাম্পে ঢুকলো, পিচিং অন লাইন, আর লেগ স্টাম্প জাস্ট ইনসুইং করে এরকম করে ঢুকলো, অ্যাক্রস খেলতে গিয়ে উনি আউট হলেন। পা বাড়াননি, প্রথম কথা।
দ্বিতীয় কথা, স্টান্টটা নিয়েছিলেন মিডল অ্যান্ড অফে, যেটা স্টান্টটা নেওয়া উচিত ছিল আমার মনে হয় লেগ অ্যান্ড মিডলে, তাহলে কিন্তু এতটা অ্যাক্রস খেলতে গিয়ে উনি আউট হতেন না অ্যাটলিস্ট। ঠিক আছে, খুব বেশি হলে উপরে বাউন্সের সঙ্গে উনি ব্যাটের কন্ট্যাক্ট থাকতো। আর এখানে একদমই আমি দেখলাম প্রত্যেকটা ব্যাটার ইন্ডিয়ান ব্যাটার যারা যে ছিলেন তারা অ্যাক্রস খেলতে গিয়ে আউট হয়েছেন, নো ডাউট অ্যাবাউট ইট। এলবিডাব্লিউ না হয় এলবিডাব্লিউ, না হয় বোল্ড, না হয় এই তো হচ্ছে স্লিপে বাউন্স অ্যাডজাস্ট করতে পারেননি বিরাট কোহলি অ্যাজ ওয়েল অ্যাজ KL রাহুল। সফট হ্যান্ডে খেলছিলেন কিন্তু আনফর্চুনেটলি উনি বলের বাউন্সের উপর আসতে পারেননি, যা এক্সট্রা বাউন্স যেটা বলছিলাম 13 সেন্টিমিটারের এক্সট্রা বাউন্স ছিল, সেটা অ্যাডজাস্ট করতে একটু একটা বলেই অসুবিধা হয়েছে এবং সেটা লাভ উঠিয়েছে অস্ট্রেলিয়ান টিম। আর গিলের কথা যদি বলি, গিল স্টার্ট করেছিল খুব সুন্দর, গিলের ব্যাটিং স্টাইল খুব সুন্দর লাগছিল, কিন্তু এই যে বললাম স্টার্ট একদম ভালো ছিল না। আর যদি তেমন করে বলতে হয় তাহলে মিচেল স্টার্ক খালি আউট করেছেন KL রাহুলকে, জয়সওয়ালকে, এবং লাঞ্চের আগে আউট করেছেন, লাঞ্চের ঠিক একটু আগেই আউট করেছেন, বোল্যান্ড আউট করেছেন শুভমান গিলকে, এবং বোল্যান্ড আউট করেছেন রোহিত শর্মাকে, দুটোই কিন্তু LBW। রোহিত শর্মা আউট হন 3 রানে। ইন্ডিয়া তখন ছিল 81 for 5। মিচেল স্টার্ককে ইন্ট্রোডিউস করা হয়, মিচেল মাসকে ইন্ট্রোডিউস করা হয় 32nd ওভারে ওনাকে ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু উনি তেমন ছাপ ছাড়তে পারেননি। ঋষভ পান্ত এবং নীতিশ রেড্ডি এই 32nd ওভারের পর থেকে একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতে শুরু করেন, কিন্তু সেই প্যাট কামিন্সের একটি আনইভেন বাউন্স বলে ঋষভ পান্ত আউট হয়ে যান। যেই ঋষভ পান্ত আউট হয়ে যান, সঙ্গে সঙ্গে আশ্বিনের সঙ্গে নীতিশ কুমার রেড্ডির ভিতরে একটা পার্টনারশিপ কিছুক্ষণের জন্য গড়ে উঠেছিল, একটি সত্যি ভালো লাগলো দেখে। কিন্তু সেই পার্টনারশিপটা পরে কিন্তু তেমন করে আর কোনো পার্টনারশিপ আমরা দেখতে পাইনি। সো হাউএভার তারপরে যেটা আমরা দেখলাম যে নীতিশ কুমার রেড্ডি লাস্ট অবধি 42 রান করলেন এবং সেটাই সর্বোচ্চ রান। ইন্ডিয়ান বোলিংয়ে যদি আসি, ইন্ডিয়ান বোলিংয়ে মোহাম্মদ সিরাজ এবং বুমরা যথেষ্ট ভালো স্টার্ট দিয়েছিল। আজকে দেখে যেটা মনে হলো, অজি প্লেয়ারদের দেখে যেটা মনে হলো, সেটা হলো অজি প্লেয়াররা শুধুমাত্র বুমরাকে খেলার জন্য তৈরি হয়ে এসেছিলেন। বুমরার যদি স্পেল দেখেন, মানে প্রত্যেকটা বল ওরা যেগুলো উইকেটে ছিল এক্সট্রা বাউন্স পাচ্ছিল, ঠিক আছে, প্রত্যেকটা বল খুব ভালো ছেড়েছে, যেটা আগের ম্যাচে করেনি। আগের ম্যাচে কিন্তু ভালো লিভ করতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা, কিন্তু এই ম্যাচে যথেষ্ট ভালো লিভ করেছিল। উসমান খোজা তো অনেকক্ষণ ভালো লিভ করতে একটি বলে আউট হয়ে যান, ঠিক আছে, ওই একটি উইকেট পড়েছে, এছাড়া আর কোনো উইকেট পড়েনি। লাবুসেন আসেন এবং বুমরাকে অনেক এক্সট্রা চাপ দেওয়া হচ্ছিল আমার মনে হয়, অনেক এক্সট্রা চাপে বোলিং করছিলেন, কারণ অনেক লং স্পেল করেছেন, যাতে ইন্ডিয়ান বোলার অনেক বেশি ট্রাই করছিল কীভাবে আউট করা যায়, কীভাবে আউট করবো। আর ওই সময় মনে হচ্ছিল যেন আগের টেস্টের ফ্লোতেই রয়েছেন এখনও, যে ওখানেও যদি করতে পারি 150 রান করে যদি আমরা 47 রানের লিড নিতে পারি, তাহলে এখানেও করে নেব, এরকম একটা। যদিও এখনও খেলা শেষ হয়নি, ডে 2 এখনও বাকি, আশাবাদী তো আমি থাকবো অ্যাজ অ্যান ইন্ডিয়ান। বাট ইন্ডিয়ান ব্যাটিং একদম আজকে ফার্স্ট ইনিংসে একদমই ভালো ছিল না, এর জন্য সরি, আই ফিল রিয়েলি সরি ফর ইন্ডিয়ান ব্যাটিং। আর প্রথম টেস্টে বলছিলাম না যে অস্ট্রেলিয়ার যে সমর্থকটা ছিল তাদের জন্য আই ফিল সরি, আজকে ইন্ডিয়ান যে সমর্থকরা ছিল তাদের জন্য আই ফিল সরি। ওকে, অ্যান্ড বিরাট কোহলির কথা যদি বলি, উনি কী করবেন আমি জানি না ঠিক সেকেন্ড ইনিংসে কীভাবে, এই যে পিঙ্ক বলে, এই যে ম্যাচের আগে টেস্টের আগে ওনার আমার মনে হয় উচিত ছিল একটু, যে প্র্যাকটিস ম্যাচটা ছিল পিঙ্ক বলে ওখানে একটু খেলা, কারণ ওনার কাছে এক্সপেকটেশন ছিল একটা 100-এর পরে অ্যাটলিস্ট কিছু না হলেও 40 অড রানের একটা ইনিংস আসলেও এই 180-তে কিন্তু 220 বা 250 ঘরেও যদি যেত, তাহলেও পিঙ্ক বলে কিন্তু বেশি রানের
খেলা হয় না। পিঙ্ক বলে কিন্তু খুব বেশি হলে 250 থেকে 300 রান হয়, তার বেশি হয় না, ঠিক আছে, ফার্স্ট ইনিংসে। সুতরাং সেই জায়গাটায় ইন্ডিয়া যেতে পারেনি। আমি এখানে দায়ী করবো 1 নম্বর বিরাট কোহলিকে, 2 নম্বর শুভমান গিল, রোহিত শর্মাকে। কারণ ইন্ডিয়ান ব্যাটিং মিডল অর্ডার একদমই ঠিকঠাক ছিল না, কোনো কালেই ঠিকঠাক থাকছে না। আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মিডল অর্ডার এসে পুরো একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হয় ব্যাটিং আপার অর্ডার ভালো করছে, আর নয় লোয়ার অর্ডার ভালো করছে একটু, কিন্তু মিডল অর্ডার একদমই ভালো করছে না। আই ফিল রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড প্রত্যেকবারই দেখছি যে বোলাররা তুলে ধরছে ইন্ডিয়ান পারফরমেন্সকে। ইন্ডিয়ান টিম প্রত্যেকটা ম্যাচে ফিরছে ইন্ডিয়ান বোলিংয়ের জন্য। শুধু বোলিংয়ের উপর ভিত্তি করে থাকলে তো হবে না, ইন্ডিয়া ব্যাটিংও একটু ঠিক করতে হবে। কারণ এরপরে যে টেস্টগুলো রয়েছে সেগুলো তো, যদি এখান থেকে অস্ট্রেলিয়া একটা বুস্ট আপ পায়, যেটা দেখছিলাম আমরা, যে প্যাট কামিন্স কিন্তু যথেষ্ট বুস্ট আপ ছিলেন, অস্ট্রেলিয়া টিম কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল। যদি এখান থেকে একটা বুস্ট আপ পেয়ে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়বে টিম ইন্ডিয়া। কারণ এর WTC সাইকেলেও কিন্তু প্রবলেম আছে। সাউথ আফ্রিকা এদিকে সেকেন্ডে চলে এসছে, যদিও অস্ট্রেলিয়া এখন থার্ডে আছে। যদি আমি অবাক হব না যদি ইন্ডিয়াটা হেরে যায়, এই ম্যাচটা হেরে যায়। কারণ অনেক দিন বাকি, এখনও 4 দিন বাকি, আর যথেষ্ট দেখে খেলছেন। রাবু সেন তো অনেকগুলো বল প্রায় মোস্ট প্রবাবলি 19 নম্বর বলের পর, 19 বা 20 নম্বর বলের পর উনি প্রথম রান পান, ঠিক আছে। এখনও উনি যে রানে খেলছেন, ওনার স্ট্রাইক রেট 34 বা 32 এরকম হবে, কিন্তু সেটা কথা না। কথাটা হলো যে উনি ধাতস্থ হয়ে যাচ্ছেন, উনি ফর্মে ফিরে আসছেন। আর শুধুমাত্র বুমরাকে খেলার জন্য তৈরি হয়ে এসছে প্রত্যেকটা অজি ব্যাটসম্যান। আমার মনে হচ্ছে এরপরে যারা আসবেন তারাও বুমরার কথা মাথায় রেখেই আসবেন। এতে কী হচ্ছে, বুমরার উপর চাপ বেশি পড়ে যাচ্ছে। যদিও আমরা দেখলাম লাস্ট ওভারে আর অশ্বিন একটু টার্ন অ্যান্ড বাউন্স পাচ্ছেন। কালকে কি হবে জানি না, কালকে হেভি রোলার হয়তো ইউজ হবে একবার। হেভি রোলার ইউজ হওয়ার পরে যদি একটু টার্ন অ্যান্ড বাউন্স থাকে, ময়েশ্চার হয়তো অনেকটা শুকিয়ে যাবে, তখন অশ্বিন হয়তো একটু বেটার পারফরমেন্স আরও করবেন। ওখানে অশ্বিনের কাছ থেকে আশা রাখবো একটু বেটার পারফরমেন্স বার করার জন্য। এবং আপ টু ইন্ডিয়ান বোলিং নাও। আর কিছু বলার নেই আমার এখানে। আর ইন্ডিয়ান ব্যাটিং সবচেয়ে বড় টেক অ্যাওয়ে যেটা ছিল সেটা নীতিশ কুমার রেড্ডি। উনি 42 রান করেন 54 বলে, আর 13 রানের ভিতরে ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে যায়। 13 রানের ভিতরে ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে যায়, যেটা মিডল অর্ডারকে পুরোভাবে ধরাশায়ী করে দেয়। সুতরাং আজকে শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে বললাম। অস্ট্রেলিয়ান ব্যাটিং নিয়ে বলার তেমন কিছু নেই, তারা ভালো ব্যাট করেছে। পুরো আজকের দিনটা অস্ট্রেলিয়া ডমিনেট করেছে। একটু মাথা গরম রয়েছে, কারণ ইন্ডিয়ান বোলিংও যখন দেখছিলাম তখন আগে বল করছিল না, মানে শর্ট অফ গুড লেন্থে বল বেশি করছিল। আমার মনে হয় একটু যদি কভার ড্রাইভ খেলতে গিয়েও দুটো একটা চারও চলে যেত, কিন্তু ওখান থেকে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল। ড্রাইভ খেলতে গিয়ে আউট হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু সিরাজ করলেন। মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা দুজনেই ট্রাই করলেন, কিন্তু 20 ওভারের পর সেটা করে কী হবে? বলটা যখন নতুন আছে সেই সময় সুইংটা বেশি পাওয়া যায়, যদিও এখনও বল হার্ড আছে, যেহেতু পিঙ্ক বল রাইকাটা এখনও যায়নি, কিন্তু এখনও বল হার্ড আছে। কালকে কতটা কী হবে, কালকে ব্যাটিং অনেক ইজি হয়ে যাবে আমার মনে হয়, পেসারদের খেলা অনেক ইজি হয়ে যাবে। অ্যাটলিস্ট প্রথম ঘন্টায় তো ইজিই থাকবে, তো রান ওখানে অনেক লিড করবে। তো ইন্ডিয়া তো ফার্স্ট ইনিংসে আমার মনে হয় না কোনো রকম লিড নিতে পারবে। সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক টু ইন্ডিয়ান বোলার ওয়ান্স এগেন। আর দেখা যাক সেকেন্ড ইনিংসে কী করে। তবে ডিসঅ্যাপয়েন্টেড ফর বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা অ্যাজ ওয়েল অ্যাজ ঋষভ পান্ত অলসো। উনিও খুব একটা কিছু ভালো টেকনিকে ব্যাট করছিলেন না, ফুটওয়ার্ক একদমই কারোরই ভালো ছিল না। প্রত্যেকটা ব্যাটসম্যান এক ক্রস খেলতে গিয়ে আউট হয়েছে, সরি টু সে। যাই হোক, আজকের এই ম্যাচ থেকে যদি সবথেকে বড় টেক অ্যাওয়ে থাকে সেটা হলো নীতিশ কুমার রেড্ডি দুর্ধর্ষ ব্যাটিং করছে। সেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে সেকেন্ড টেস্ট খেলছে মাত্র নিজের কেরিয়ারের। যদি মিডল অর্ডারে কেউ ভালো ব্যাট করে থাকে সেটা হলো নীতিশ কুমার রেড্ডি। ওনার সঙ্গে কেউ ছিলেন না, সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরা, তারপরে এলেন হার্ষিত রানা, লাস্টে নীতিশ কুমার রেড্ডি নিজেই আউট হলেন।
আর কিছু করার নেই। যাই হোক, নাহলে এটা ওয়েল ডিজার্ভ 50 ওনার হয়ে যেত, কারণ ভালো খেলছিল ছেলেটা। যাই হোক, বেস্ট অফ লাক টু ইন্ডিয়ান বোলিং। দেখা যাক কালকে কী হয়। পুরো টেস্ট হয়তো কভার করতে পারবো না, সোমবার দিন থেকে আমার অফিস জয়েনিং থাকবে। হাইলাইটস থেকে কিছু কিছু শর্টস বানিয়ে দেবো, কভার করবো। বাট গড সেভস ইন্ডিয়া, আই গেস 4 দিনের ম্যাচ। এখন মনে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া মানে এই ট্যুরটা শুরু হলো, অস্ট্রেলিয়া গিয়ে ট্যুরটা শুরু হলো। এতদিন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে খুব লাইটলি নিচ্ছিল, এখন ইন্ডিয়া আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে খুব লাইটলি নিচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো থাকলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন পরের ভিডিও নোটিফিকেশনটি পেতে হলে। আজ একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিও করলাম, তার জন্য অনেক ক্ষমা করে দেবেন আমাকে। এবং আমার অনেক ফেসবুক থেকে অনেক কমেন্ট আসছিলো কি হিন্দিতে ভিডিও করার জন্য, কারণ ওখানে অনেক ফ্রেন্ডস রয়েছে কি হিন্দিতে ভিডিও করার জন্য। তো পরবর্তীকালে যদি কোনো ভিডিও করি তাহলে চেষ্টা করব হিন্দিতে করার। আমার হিন্দি কতটা ভালো হবে আমি জানি না, তবে হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন। নমস্কার।